ম্যাচ তো খুব ক্লোজ হয়ে গেছে, আমরা তো এমনিতে জিতবো, তাহলে কি আমি একটু সেফ খেলবো কিনা রিস্ক না নিয়ে। তো উনি বলছে ঠিক আছে তুমি রিস্ক না নিয়ে তুমি সেঞ্চুরি করো। তখন আমার অনেক ভয় কাজ করতেছিল যে এখন যদি আবার মানে আরেকটা উইকেট হয় তাহলে তো প্রবলেম। হ্যাঁ, ওরা ওরা এটা করে চোখের উপর চোখ রাখে বা আগে চলে আসে, তো আমিও মানে আমার সাথেও হয়েছে কয়েকবার, কিন্তু আমি হেসে দিছি। এখন বলবো যে আমাদের কপালটাই খারাপ যে আমরা এত ইজি ম্যাচটা হাতছাড়া হয়ে গেছে। তো খুব এক্সাইটেড ছিলাম না, নর্মালি ছিলাম, ভালো লাগছিল, জাস্ট এনজয় করছিলাম। মানে ফোন দেওয়ার সাথে সাথে তারাই আমাকে উল্টা আরও মানে কংগ্রেচুলেশন জানাচ্ছে, তারা টিভির সামনে বসেছিল। না, ওই ইনিংসের পরে আমি সাকিব ভাইয়ের সাথে কথা বলছি, মানে উনি আমাকে বলছে, আমার ছয় দেখে একটু অবাকও হয়েছে, তো আমাকে বলছে তুমি অনেক ভালো ছয় মারতে পারো, এই এক বছর আমি আমার ব্যাট দিয়ে রান করতেছি। এই তো আব্বু অনেক স্ট্রাগল করে আর কি, ফ্যামিলির সাথে আপনার যুদ্ধ করেই আর কি আমার খেলাটা চালায় গেছে। হ্যাঁ, আমার প্রচুর ব্যাট ভাঙে। আমার ইভেন এখনও আমার স্টিল না, এখন আমার গ্রামের বাড়িতে প্রায় 3টা থেকে 4টা ব্যাট, ভাঙা ব্যাট আমি রেখে আসছি। না ভাই, আমি আমার খেলাটা বুঝি, আর এমন না যে আমি লেগ সাইডেই খেলি। আপনি যদি আমার খেলা দেখেন, আমি অফ সাইডেও খেলতেছি, লেট কাটও করতেছি, পয়েন্ট দিয়ে খেলতেছি, কাভার দিয়ে খেলতেছি, আমার 4 সাইডেই শর্টস আছে। তো অনেকে বলতেছিল কালকে রাতে তোমাকে টিভিতে দেখলাম, আজকে সামনাসামনি, এইসব বিষয় খুব এনজয় করছি। লিস্টে এবং টি-20 উভয় ফরম্যাটেই বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হাবিবুর রহমান সোহান, যার মধ্যে টি-20 সেঞ্চুরিটা এসেছে মাত্র কয়েকদিন আগে। সেই সোহান খেলতে চলেছেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএলে। তার সমস্ত প্ল্যানিং, চিন্তা ভাবনা এবং আগে পেছনে যা কিছু রয়েছে সব কিছু নিয়েই আলোচনা করার চেষ্টা করব। সোহান, আপনাকে স্বাগত ক্রিক ফ্রেন্সিতে। শুরুতেই যে কথাটা আসলে জিজ্ঞেস করব যে আপনার যে সেঞ্চুরিটা লাস্ট গেল রাইজিং স্টার্স এশিয়া কাপে, ওই সেঞ্চুরির আগে পরে জীবনের পরিবর্তন এসেছে কিনা কোনো, বা আসলে সেটা কি? হ্যাঁ, অবশ্যই একটু তো চেঞ্জ আসছেই। এখন এই আগে ধরেন আমি প্রথম হচ্ছে বাংলাদেশ এ টিমে হয়ে খেলতেছি, তো আগে এ টিমের হয়ে কোনো সময় খেলা হয়নি, আর এটা হচ্ছে আমার ক্রিকেট বোর্ডের হয়ে ফার্স্ট খেলা, বা দেশের হয়ে ফার্স্ট খেলা, এবং দেশের হয়ে বাহিরে ট্যুর। তো অনেক চেঞ্জ আসছে, ভালো খেলছি, আল্লাহর মধ্যে ভালো লাগতেছে, এটা কন্টিনিউ করার চেষ্টা করব। কথাটা কিন্তু বেশি ইম্প্যাক্টফুল। দেশের হয়ে খেলছিলেন প্রথমবার, কিংবা ভবিষ্যতে আরও সুযোগ আসবে ইনশাল্লাহ। তো এই জায়গাতে জিজ্ঞেস করতে চাই যে এইজ লেভেলে যারা থাকেন বিসিবিতে, তারাই মূলত এখানে প্রাধান্য পেয়ে থাকেন। আপনি কিছুটা বাইরের জায়গা থেকে এসেছেন বলা যায়, মানে অবশ্যই নিজের অর্জনে। এইটা কতটা ভালো লাগার জায়গা যে আপনি জায়গাটা করে নিতে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই। দেখেন, আমি এজ লেভেল খেলতে পারি নাই, আমার এজ লেভেল যখন শেষ হয়ে যায় ঠিক তখনই আমি ক্রিকেটে আসি আর কি। তো তারপরে অনেক মানে একটু স্ট্রাগল করতে হয়েছে, তো পারফর্ম করছি দেখে সিলেক্টররা হয়তো মানে আমাকে নিয়ে সেই সুযোগটা দিছে। আপনার যে ম্যাচে সেঞ্চুরি হলো 35 বলে, ঠিক তার আগের ম্যাচে সম্ভবত বৈভব সূর্যবংশী 32 বলে সেঞ্চুরি করেছিলেন। তো আপনি যখন ওই সেঞ্চুরি দিকে এগোচ্ছেন, 25 থেকে 28টা বল বা 30টা বল খেলে ফেলেছেন, তখন কি মাথায় এই ধরনের কোনো চিন্তা ছিল, আচ্ছা ও এত বলে করেছে, আমি এত বলে করব বা করতে চাই? না, আসলে ওর কথা আমার মাথায় আসেনি, আমার জাস্ট আমার কথাটাই মাথায় আসছিল যে আমি লাস্ট এনসিএলে একটা ম্যাচে 94 করে আউট হয়েছিলাম। তো পরে আমি আকবর ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে ভাই এখন তো ম্যাচ তো খুব ক্লোজ হয়ে গেছে, আমরা তো এমনিতে জিতবো, তাহলে কি আমি একটু সেফ খেলবো কিনা রিস্ক না নিয়ে। তো উনি বলছে ঠিক আছে তুমি রিস্ক না নিয়ে তুমি সেঞ্চুরি করো। তো তারপরে মানে একটু রিস্ক ফ্রি খেলছি। এই কথাটা যেহেতু বললেন আপনি এনসিএল এর কথা, আমি আপনার স্ট্যাটিস্টিক্স যা ছিল ঘাটছিলাম। আপনার এনসিএল বলুন, আপনার ডিপিএল বলুন, সব জায়গায় স্ট্রাইক রেটটাই সবার আগে দেখা যায় যে সবার থেকে বেশি। তো সোহান যখন থেকে ক্রিকেট খেলে, ওই প্রবণতা, ওই ইচ্ছা বা চাওয়াটাই বেশি থাকে কিনা যে বলে বলে মারবো? হ্যাঁ, অবশ্যই। আমি ধরেন এই প্যাটার্নে খেলেই আর কি এত দূর আসছি, তো এটাই ট্রাই করি যে পাওয়ার প্লে সার্কেলটা ভালোভাবে ইউজ করার। সেঞ্চুরির যে ইনিংসটা এশিয়া কাপ রাইজিং স্টার্সে আবার ফিরে যায়, ওই ইনিংসের পরে নিশ্চয়ই টিমমেট থেকে শুরু করে অন্যান্য অনেকের কাছ থেকে শুভকামনা বা অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন। তো এমন কারো কোনো অ্যাপ্রিসিয়েশন কি আছে বা কথা আছে যেটা মনে গেঁথে গেছে বা ভালো লেগেছে? না, সবাই কংগ্রাচুলেশন জানাইছে, সবাই অনেক হ্যাপি, সবাই অনেক দোয়া করতেছে, এটাই, স্পেশালি কিছু নেই। ওই টুর্নামেন্টে ভারতের সাথে যে ম্যাচটা বাংলাদেশ জিতলো, সেমিফাইনাল ম্যাচটা, ওখানে যে পরিস্থিতি দাঁড়িয়েছিল আসলে, আকবর ভাইয়ের কথা যদি বলিস, তার যে রান আউটের চেষ্টাটা, শুরুতে এটা নিয়ে আগে জিজ্ঞেস করি, মাঠের মধ্যে ওই সময় আপনাদের মধ্যে কি চলছিল? আমাদের মধ্যে মানে আকবর ভাই ওটা মানে
কি বলবো, মানে ওটা হয়ে গেছে জাস্ট, উনি তো ইন্টেনশনালি করেন নাই ওটা। আর ওটা যদি স্ট্যাম্পে লাগতো এটা আউটও হইতো। তো মানে এটার কোনো ব্যাখ্যা নাই যে ওটা ইনি কেন করলো, বা এটা হয়ে গেছে আর কি। তো আমি তো সেলিব্রেশন করছিলাম যে যেহেতু নিচে পড়ছে তার মানে 3 রান নিতে পারবে না, তো আমি সেলিব্রেশন করছিলাম। কিন্তু যখন মানে 3 রান হয়ে গেছে তখন মানে একটু আপসেট হয়ে গেছি যে এটা কি হলো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ইয়াসির আলী রাব্বি যখন নামলেন সুপার ওভারের সমীকরণে, তখন আবার তিনি যখন আউট হয়ে গেলেন, ওই সময় কি অবস্থা ছিল? তখন আমার অনেক ভয় কাজ করতেছিল যে এখন যদি আবার মানে আরেকটা উইকেট হয় তাহলে তো প্রবলেম। কিন্তু আরেকটু বিশ্বাসও ছিল যে আকবর ভাই আছে আর এদিকে 5টা বলও আছে, যেহেতু ওরা 2 বলে 2টা উইকেট পড়ছে, তো আমাদের এরকম হবে না, মানে যেটাই হোক মানে এটা হবে না, মানে এটুকু বিশ্বাস ছিল আমার। আর আপনার নিজের কথা যদি বলি, 65 রান করেছিলেন আমি ভুল যদি না করি। ইনিংসটা খেলে আপনার কেমন লেগেছে? না, অবশ্যই বড় টিমের সাথে রান করতে পারলে অবশ্যই ভালো লাগে। তো আমি চেষ্টা করছি টিমের অনুযায়ী খেলার। ওই দিন প্রথমে জিসানের ভালো লাগতেছিল, তো আমি ওকে বলতেছিলাম যে জিসান আজকে তোর দিন, তুই শেষ করবি। তো পরে ও খেলতেছিল, তো পরে ও আউট হওয়ার পরে জাওয়াদ এসে বল অনেক ডট করতেছিল। তো তখন আমি জাওয়াদকে বললাম যে কোনো সমস্যা নেই, শেষে 2-1টা মেরে দিলে ক্লোজ হয়ে যাবে। তো আনফর্চুনেটলি ও মানে একটু বেশি বল খেলে আউট হয়ে গেছিলো। তো তখন একটা মানে দায়িত্ব চলে আসলো যে নাই, আমি একটু থেকি, আমি থাকলে হয়তো বা শেষের দিকে বেশি না 4-5টা বাউন্ডারি মারলে রান কাভার হয়ে যাবে। তো আমি ওই প্ল্যানেই আগাচ্ছিলাম। ইন্ডিয়ানরা স্লেজিং করে করে কি বলে? অনেক স্লেজিং করে মাঠে। অনেক বেশি উত্তেজিত করার বা ওই যে মাইন্ড ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে। হ্যাঁ, ওরা এটা করে, চোখের উপর চোখ রাখে বা আগে চলে আসে। তো আমিও মানে আমার সাথেও হয়েছে কয়েকবার, কিন্তু আমি হেসে দিছি, বা মানে একটা স্ট্রেট ড্রাইভ করছে, বলার বল ধরে আমাকে মারবে, কিন্তু আমি সাথে সাথে সরে গেছি, সরে হেসে ফেলছি। আমি হাসি দিয়ে ওদের উত্তর দিয়ে দিছি। এবার যদি পাকিস্তানের ম্যাচে যায়, মানে ফাইনাল যে ম্যাচটা হলো, আসলে এটা বাংলাদেশের জন্য অবশ্যই অপ্রত্যাশিত। আপনার জন্য আপনার দিক থেকে জানতে চাই যে এখনও আক্ষেপ বা ওই মন পোড়ার যে জায়গা সেটা আছে কিনা? চ্যাম্পিয়ন হওয়ার মানে স্বাদটাই অন্যরকম। হ্যাঁ, আমাদের অবশ্যই আক্ষেপ আছে যে একটা ইজি ম্যাচ, আমাদের জন্য একটা ইজি ম্যাচে ছিল, উইকেটও ভালো ছিল, সব কিছুই ভালো ছিল। তো আনফর্চুনেটলি মানে হয়নি। এখন বলবো যে আমাদের কপালটাই খারাপ যে আমরা এত ইজি ম্যাচটা হাতছাড়া হয়ে গেছে। আমাদের মানে চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল, সেখানে আমরা রানার্স আপ হয়েছি। শোন, বিপিএলে একটু ফিরি। বিপিএল অকশন হয়েছে, অকশনটা কি দেখা হয়েছে? হ্যাঁ, অকশন আমি দেখছিলাম। আমাদের তখন এনসিএল খেলা ছিল, আমি এনসিএল খেলে টিম হোটেলে যাওয়ার সময় অকশন দেখছি। যখন নিজেরটা দেখলেন, ভিত্তিমূল্য 18 লক্ষ থেকে সেটা 50 লাখের দিকে চলে গেল, যাচ্ছিল যখন উঠছিল, 4টা দল বিট করছিল আপনার জন্য কন্টিনিউয়াসলি, ওই সময়টা কেমন লাগছিল আসলে? না, অবশ্যই এটা তো ভালো লাগারই বিষয় যে 6টা টিমের মধ্যে 4টা টিমে আমাকে নেওয়ার জন্যে, এটা অবশ্যই ভালো লাগার বিষয়। তো খুব এক্সাইটেড ছিলাম না, নর্মালি ছিলাম, ভালো লাগছিল, জাস্ট এনজয় করছিলাম ইয়াটা। দল পাওয়ার পর নোয়াখালী এক্সপ্রেসে নিশ্চয়ই পরিবারের কারো না কারোর সাথে কথা হয়েছে তৎক্ষণাৎ। কার সাথে হয়েছে জানতে পারি কিনা, আর তাদের প্রতিক্রিয়া কি ছিল? সবার আগে আব্বু আম্মুকে ফোন দিছি, তাদেরকে বলছি যে এরকম। তারা মানে ফোন দেওয়ার সাথে সাথে তারাই আমাকে উল্টা আরও মানে কংগ্রেচুলেশন জানাচ্ছে, তারা টিভির সামনে বসেছিল। তো এই তো এই এর আগে তো 3টা বিপিএল খেলা হয়েছে আমি যদি ভুল না করি। তো সেক্ষেত্রে এইবারের বিপিএলটা থেকে কিছু ব্যতিক্রম আছে, যেহেতু ওই চাপটাও হয়তো থাকতে পারে। না, চাপ বলতে কি আমার যে টিমে আছি আমি, সুজন স্যার আছে, আরও যে প্লেয়ারগুলো আছে বা টিম ম্যানেজার বা টিম অফিসিয়াল যারাই বলেন, তাদের সাথে যতটুকু কথা হয়েছে, আমি অনেক ফ্রিলি একটা মানে খেলার সুযোগ পাবো। তো টিম থেকে যদি এরকম লাইসেন্স পাওয়া যায় সেক্ষেত্রে খেলা আরও ইজি হয়ে যায়। তো আমি আমার টিম থেকে সেরকমটাই আশা করি এবং আমি পাবো ইনশাল্লাহ। আর সুযোগ পেলে আমি আমার শেয়ারটা দেওয়ার চেষ্টা করবো। খালেদ মাহমুদ সুজনের কথা যখন বলছিলেন, তিনি অকশনের দিন বলছিলেন যে আসলে আপনার কাছে ওই ধামাকাটাই চায় তারা। তা ব্যক্তিগত কোনো লক্ষ্য কি সেট করেছেন? ব্যক্তিগত এখনও কোনো লক্ষ্য সেট করিনি, বাট আমার ম্যাচ বাই ম্যাচ প্ল্যান যে আমি এই ম্যাচে টিম অনুযায়ী আমি এই ম্যাচে আমার টিমকে কী দিতে পারি বা সব থেকে সেরাটাই আমি দেওয়ার চেষ্টা করব। নোয়াখালী স্কোয়াডটা যদি দেখি, নিলামের আগে 4 দিন আগে দল পেল সৌম্য সরকার, হাসান মাহমুদ, ডিরেক্ট সাইনিং, আপনি সহ শুরু করে নিলাম থেকে বেশ কয়েকজন ভালো প্লেয়ার আসছেন, বিদেশিরা, বেশ ভালো একটা শক্তপোক্ত দল হয়েছে বলা যায়। আপনার দৃষ্টিতে আপনার দলটা কেমন হলো?
না, আলহামদুলিল্লাহ আমি আমার দল নিয়ে স্যাটিসফাই। সবাই যদি মানে সবার নাম অনুযায়ী খেলতে পারে হয়তো বা আমরা ভালো কিছু করে দেখাতে পারবো। বিপিএলে যখন কথা হচ্ছে, আমি আমার মেমোরিতে যতদূর আছে মনে করতে পারি, আপনার প্রথম ম্যাচটায় বোধহয় 9 বলে 33 রান করেছিলেন। থার্ড ম্যাচ, থার্ড ম্যাচে 9 বলে 33 রান করেছিলেন। সিজনের লাস্ট ম্যাচ ছিল, বাট আমার থার্ড ম্যাচ ছিল। সিজনের লাস্ট ম্যাচ, হ্যাঁ। তো এইটা একটা বিষয় যে ওইটা যদি সিজনের লাস্ট ম্যাচ না হয়ে আপনি আরও কিছু ম্যাচ খেলার সুযোগ পেতেন, তাহলে সোহান একটু ভিন্ন জায়গায় থাকতে পারতো। ওইটা তো 3 বছর আগে চলে গেছে, ওটার কথা বলবো না। বাট শুধু আমার না, এজ এ প্লেয়ার, একটা প্লেয়ারের আপনার ও যে পজিশনে খেলে ওই পজিশনে যদি অন্তত 3টে 4টা 5টা যদি সুযোগ মানে পায়, হয়তো বা সে তাকে মানে ওইটা প্রুভ করতে পারে। তো আমি ফার্স্ট ইয়ার হয়তো টিম কম্বিনেশনের জন্য, আর আমি নিজেও প্রথম ছিলাম, আর আমি প্রিমিয়ার লিগও খেলা ছিলাম না, আমি ফার্স্ট ডিভিশন থেকে ডিরেক্ট বিপিএল খেলছি। তো সেক্ষেত্রে হয়তো টিমের কম্বিনেশনের জন্য বা যেটাই হোক, টিম ম্যানেজমেন্ট মনে করছে যে না একটু আছে। আর যেহেতু আমি প্রথম 2 ম্যাচ আমি আবার খারাপ করছি, তো খারাপ করলে তো আপনি অবশ্যই বুঝবেন। তো এই তো, এর বেশি কিছু আর না। ওই ইনিংসের পরে এমন কেউ কি কিছু বলেছে যেটা আপনার মনে হয়েছে যে আচ্ছা এটা আমাকে ভবিষ্যতে এগোতে সাহায্য করবে? না, ওই ইনিংসের পরে আমি সাকিব ভাইয়ের সাথে কথা বলছি, মানে উনি আমাকে বলছে, আমার 6 দেখে একটু অবাকও হয়েছে। তো আমাকে বলছে তুমি অনেক ভালো 6 মারতে পারো, ক্যারি অন, এটা চালায় যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমরা যদ্দূর শুনেছি আসলে যে সোহান নাকি যখনই বড় রান করেন আরেকজনের ব্যাট দিয়ে করেন, সত্যি কিনা? এটা ছিল 2 বছর আগে, 1 বছর আগে, এটা এখন লাস্ট এই 1 বছর আমি আমার ব্যাট দিয়ে রান করতেছি। ভবিষ্যতে আর কারো ব্যাট দিয়ে ব্যাটিং করার ইচ্ছা আছে কিনা? না, এখন আমি আমার ব্যাট দিয়েই সন্তুষ্ট। সোহানের পছন্দের বাংলাদেশি ক্রিকেটারকে? সাকিব আল হাসান। আর ওভারঅল যদি বলি তাহলে পুরো ক্রিকেট বিশ্বে সব মিলিয়ে একদম সবচেয়ে প্রিয় ক্রিকেটার আপনার কে? প্রিয় ক্রিকেটার অনেকেই আছে, বাট আমার মানে আমি যদি বলেন যে আমি কাকে ফলো করি বা কার খেলা ভালো লাগে, এটা কেএল রাহুল। ওর শর্টসগুলো অনেক ভালো লাগে আমার, স্টাইলিশ প্লেয়ার। কেএল রাহুলের আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি দিনের না আমরা যতদূর দেখেছি, তবে তার আগে কি এমন কেউ ছিল যাকে দেখে আপনি বড় হয়েছেন বা মনে হয়েছে আচ্ছা আমি এর মতো হতে চাই, বা বিগ হিটের যে বিষয়টা কাউকে দেখে এসেছে কিনা? তার আগে আমার মনে হয়নি, মানে। আর আমরা যতদূর জানি আপনি টেপ টেনিস খেলে মূলত ক্রিকেটের শুরুটা হয়। একবারে শুরুর সময়টা থেকে যদি জানতে চাই যে শুরুটা আসলে কিভাবে হলো, ক্রিকেটটা কবে প্রথম খেললেন মনে আছে কিনা? ক্রিকেট তো শুরু করছি ধরেন অনেক আগে, আমি যখন মানে ক্লাস 5-এ 6-এ পড়ি তখনই স্কুল থেকেই মানে শুরু। তখন থেকে আর কি মানে মূলত টেনিস থেকেই শুরু। টেপ টেনিস থেকে যেহেতু অগ্রসর হয়েছেন সামনের দিকে, ক্রিকেট বলে যখন প্রথম খেললেন কিংবা ওই এই জায়গাটাতে আসা, এই আঙিনায় আসা, কখনো কি মনে হয়েছে যে আচ্ছা আমার মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, নাকি এই ক্রিকেট বলেও সোহান প্রথম বল থেকেই ছক্কা মারার মতো সামর্থ্য? না, আমি কোনো সময় মনে করিনি যে এটা টেপ টেনিস বা এটা ক্রিকেট বল। আমি ক্রিকেট বলে যখন খেলছি তখনও আমি সেম মানে ওই খেলাটাই ধরে রাখার চেষ্টা করছি। তো ফার্স্ট টাইম অনেক মানে আমি স্ট্রাগল করছি, কারণ ক্রিকেট বল টেপ টেনিসের মধ্যে অনেক পার্থক্য আছে। তো প্রথম একটু মানায় নিতে কষ্ট হয়েছে, বাট পরবর্তীতে যখন আমি এটা বুঝতে চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি, তখন এটা মানে একটু ইজি হচ্ছে। শেষ 2টা বা 3টা প্রশ্ন জানার চেষ্টা করব। ক্রিকেটে শুরু থেকে এখনো পর্যন্ত আপনার মানে এমন কোনো মানুষ যে আপনাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছেন এবং আপনার হয়তো মনে হয়েছে যে সে না থাকলে হয়তো এত দূর আসা সম্ভব হতো না, এমন কেউ আছে? আমার বাবা। আর পরিবারের অন্যরা? হ্যাঁ, পরিবারের সবাই অবশ্য, বাট আব্বু সব থেকে বেশি। বাবার কথা যখন বললেন আর একটু বেশি শুনতে চাই, তার কথা এত খুশি হয়ে প্রসন্ন মুখে বলছেন, নিশ্চয় ভালো লাগার জায়গাটা অনেক বেশি, একটু তার কথা শুনতে চাই। না, অবশ্যই আব্বু মানে ক্রিকেট খেলা অনেক মানে খুব একটা বুঝতো না বলতে বুঝেই না, বাট এখন একটু বুঝে। কিন্তু এই যখন টেনিস খেলতাম এই এলাকার সবাই যখন বলতো আব্বুকে যে তোমার ছেলে ভালোই খেলে, তো এটাতেই উনি অনেক খুশি হতো যে না, ছেলে সবার থেকে ভালো খেলে। তো তারপরে যখন একাডেমি লেভেলে গেলাম, ওখান থেকে যখন সিরাজগঞ্জ মানে যতই উপরে উঠতেছিলাম, তো আব্বু দেখতেছিল যে না, ছেলে তো গ্রাম থেকে গেছে শহর থেকে এখন ঢাকা শহরে। তো আব্বুর ওই ভালো লাগাটা কাজ করতো যে না, ছেলে খেলতে থাকুক। তো এই তো আব্বু অনেক স্ট্রাগল করে আর কি, ফ্যামিলির সাথে আপনার যুদ্ধ করেই আর কি আমার খেলাটা চালায় গেছে। শুনতেও ভালো লাগে আসলে বিষয়টা। যেহেতু আপনি ওই বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত, এমন হয়েছে কখনো ব্যাট ভেঙেছে অনেক?
হ্যাঁ, আমার প্রচুর ব্যাট ভাঙে। আমার ইভেন এখনও আমার স্টিল নাও এখন আমার গ্রামের বাড়িতে প্রায় 3টা থেকে 4টা ব্যাট ভাঙা ব্যাট আমি রেখে আসছি। শুধুমাত্র আপনার পাওয়ারের কারণে? হ্যাঁ, এরকম। আপনার কাছে ছক্কা মারা এত সহজ কেন? এটা ভাইয়া সহজ না, মানে এটা কিছু টেকনিকের বিষয় আছে, আবার প্র্যাকটিসেরও বিষয় আছে। টেকনিকটা আছে বাট প্র্যাকটিসটা বেশি। আমি সবসময় প্র্যাকটিসে পাওয়ার হিটিংটাই ট্রাই করি, তো ম্যাচে ওইটা ট্রাই করি হয়। টেকনিকের বিষয়টা যখন আসছে এই জায়গায় একটা বিষয় নিয়ে আলোচনা আমি দেখেছি বা শুনেছি, আপনার খেলা দেখে কিছু মন্তব্য এমন এসেছে যে হাবিবুর রহমান সোহান মোস্টলি লেগ সাইড ওরিয়েন্টেড প্লেয়ার কিনা, এই বিষয়গুলো কি মাথায় নেন বাইরের কথাগুলো? না ভাই, আমি আমার খেলাটা বুঝি, আর এমন না যে আমি লেগ সাইডেই খেলি। আপনি যদি আমার খেলা দেখেন, আমি অফ সাইডেও খেলতেছি, লেট কাটও করতেছি, পয়েন্ট দিয়ে খেলতেছি, কাভার দিয়ে খেলতেছি, আমার 4 সাইডেই শর্টস আছে। হয়তো বা লেগ সাইডে আমার শর্টস একটু বেশি, আমি অফ মিডিল বা অফ স্টিকের বলটা আমি মারতে পারি। তো অনেক সময় হয় কি যে আপনি যে এটাতে স্ট্রং যাবেন, ওই মানে স্ট্রং হবেন ওটাতেই আপনি ফল্ট করার চান্স থাকে বেশি। তো আমার ক্ষেত্রে মানে খুব অল্প টাইম এটা হয়, বাট আমি সব দিকেই মোটামুটি খেলতে পারি। একটা বিষয়, যেমন আপনি ঢাকায় এসে ক্রিকেট খেলছেন, এখন দেশের বাইরে খেলছেন, এই বিষয়টা নিশ্চয়ই আপনার গ্রামের মানুষ, এলাকার মানুষ প্রথম দিকে তাদের নজরে পড়েনি, কিন্তু যখন আপনাকে টিভিতে দেখা যাচ্ছে, আপনি খবরে আসছেন, নিশ্চয়ই তখন তারা অনেক বেশি খেয়াল করা শুরু করেছেন। তো এই পরিবর্তনটা আপনি কখন খেয়াল করেছেন যে আমি গ্রামে গেলাম, সবাই বলছে আচ্ছা তোমাকে দেখেছি? হ্যাঁ, অবশ্যই। আপনার মানে লাস্ট বিপিএলের পরে যখন আমি বাড়িতে গেছি, তখন সবাই মানে আমি কি ওই দিন এখনও মনে আছে, আমি ওই ম্যাচের শেষে এখান থেকেই চলে গেছিলাম বাড়িতে। তো অনেকেই বলতেছিল কালকে রাতে তোমাকে টিভিতে দেখলাম, আজকে সামনাসামনি। এইসব বিষয় খুব এনজয় করছি আর কি। একেবারেই শেষের দিকে চলে এসেছি। শেষ কথা যদি জিজ্ঞেস করি, হাবিবুর রহমান সোহান এখন বিপিএল নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, নিজেকে আসলে কোথায় দেখতে চান শেষ পর্যন্ত? আমি ডে বাই ডে আমার ইমপ্রুভ করতে চাই। এখন কোথায় দেখতে চাই না, মানে সেটা আল্লাহ জানে কোথায় যাব বা শেষ কোথায় হবে। যতদিন ক্রিকেট খেলবো আমি যত দ্রুত পারি নিজের ইমপ্রুভগুলো করতে চাই আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।